হঠাৎ করে এই রাজনীতি এলোমেলো হয়ে গেছে। দর্শক, একটা অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ। জাতীয় সংসদে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। ঢাকার রাজনীতিতে নতুন করে আর একটি আলাপ শুরু হয়েছে। আলাপটা হচ্ছে ঢাকা ৮ আসনের যিনি বিজয়ী এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যে চাপ, এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসে না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। ভারতকে খুশি করে, সেনাবাহিনীকে খুশি করে ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার। এখন তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন একটি আগুনের কুণ্ডুলির উপরে, না নড়তে পারেন না সরতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ। হঠাৎ করে এই রাজনীতি এলোমেলো হয়ে গেছে। দর্শক, একটা অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ। জাতীয় সংসদে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। বিএনপি যে একটা ফ্রড পার্টি, একটা প্রতারক পার্টি, তারা যে জনগণের ম্যান্ডেটের সাথে এবং জাতির সাথে বেইমানি করছে এবং করবে, এটা জাতীয় সংসদে স্পষ্ট হয়ে গেল। বিরোধী দলের মধ্যে কিছুটা হতাশা, যদিও এর মধ্যে দিয়ে বিএনপির রহস্য ফাঁস এবং বিএনপি নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। দর্শক, রাজনীতি গৌরব অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। রাজনীতি একটা তীব্র প্রতিযোগিতার খেলা, দর কষাকষির খেলা। কখনো পাল্লা এদিকে ভারী হয়, কখনো পাল্লা ওদিকে ভারী হয়। তা আজকের খবর মোটামুটি ভালো না। আপনারা জানেন যে সংসদের মুলতবি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে 15 তারিখ, আবার অনেকদিন পর অনুষ্ঠিত হবে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইউনূস আমলের বিএনপির মনমতো যেসব অধ্যাদেশ হয়েছিল সেগুলো রেটিফাই করার জন্য সংসদীয় কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এর মানে পরবর্তীতে এটা ভোটে দেওয়া হবে এবং এটা পাশ হবে। কিন্তু জুলাই সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হাসিনার পতনের বৈধতা, যেটা ইউনূস সরকারের বৈধতা, যেটা নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই জুলাই সনদ বিএনপি কার্যকরভাবে আলোচনায় উঠতেই দেয়নি। এমনকি জামাত লেজ ধরে টেনে জোর জবরদস্তি করে কিছুটা আলোচনায় এনেছে এবং জনগণ অ্যাটলিস্ট আশ্বস্ত যে না, জামাত এনসিপি যেহেতু আছে, একটা দফা হবে, তারা আদায় করতে পারবে। কিন্তু বিএনপির যে আচরণ, তারা মানে জুলাই সনদ কিচ্ছু না, জুলাই ওটা আবেগ। বিএনপির কাছে জনগণের সার্বভৌমত্বের কোনো মূল্য নেই, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এটার নাকি কোনো বৈধতা নেই, সংবিধানে এটা নাই। বুঝতে পারছেন? আমরা এই জন্য আগেই বলেছিলাম যে জাতীয় নির্বাচনে আগে গণভোট হওয়া কেন প্রয়োজন ছিল। বিএনপির কাছে জনগণের ম্যান্ডেটের ভ্যালু নাই, সংসদের ম্যান্ডেটেরও ভ্যালু নেই। বিএনপি যা সংবিধানে দোহাই দিচ্ছে, বিএনপির কাছে এখন ভ্যালু একটাই, হাসিনার রেখে যাওয়া সংবিধানের দোহাই, সেটা দিয়ে বিএনপি চলতে যাচ্ছে। এটা রাজনীতিতে ডেফিনেটলি অশনি সংকেত এবং অপ্রত্যাশিত যে সংসদে জুলাই সনদ নিয়ে বিএনপি আলোচনাই করতে দিবে না। আমিরে জামাতকে ধমক দিয়ে বসিয়ে দেয়। আপনি চিন্তা করেন কতটা ফেসিবাদী আচরণ, কতটা জুলাই বিরোধী আচরণ। জুলাইয়ের প্রতি বিএনপির কি ক্ষোভ। এই সালাউদ্দিনদের কপালে বিপদ আছে, কারণ যে জুলাই না হলে, যে আবেগ না হলে সালাউদ্দিনদেরকে সংবিধান অনুযায়ী শিলংয়ে থাকার কথা, সেই সালাউদ্দিন আজকে এমপি হয়েছেন, আজকে তিনি বেইমানি করছেন। আমিরে জামাত জুলাই নিয়ে কথা বলছেন, সালাউদ্দিন। ঢাকার রাজনীতিতে নতুন করে আর একটি আলাপ শুরু হয়েছে। আলাপটা হচ্ছে ঢাকা ৮ আসনের যিনি বিজয়ী এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এবং তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন। তিনি হঠাৎ করে গত 2 দিন আগে অসুস্থ হয়ে পড়েছেন মাথার ব্যথার কারণে। তার অসুস্থ হবার পর থেকে রাজনীতিতে নতুন করে একটি আলাপ সামনে আনা হয়েছে। এই আলাপটি সামনে কেন আনা হলো এবং কারা এটি আনলো, এটি একেবারে পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলবো এবং এই বিষয়ে খুব ভিতরের একটা খবরও উঠে এসেছে, সেই বিষয়টিও আমি আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা জানেন যে ঝিনাইদহে গতকাল মহিলা জামাতের একটি ইফতার মাহফিল ছিল। এই ইফতার মাহফিলের খবর পাওয়ার পরে বিএনপির নেতৃত্বে তারা লাঠি, সোটা, রামদা, রড, হকি স্টিক এইগুলো নিয়ে কিভাবে মহিলাদের ইফতার সমাবেশে হামলা করতে গেছে। দেখুন কিভাবে যাচ্ছে।
এখন এই যে তারা হামলা করতে গেল, এই রাইটটা তাদেরকে দিয়েছে। এই কাজ তো বিগত সময়ে আওয়ামী লীগ করেছে, যেখানে জামাত ইসলাম দুইজন একত্রিত হয়ে কথা বলেছে, সেখানেই তারা গিয়ে হামলা করেছে। জামাতের অফিসগুলো তারা তালাবদ্ধ করে রেখেছিল, তাদেরকে মসজিদ থেকে ধরে আনা হয়েছে, ঘরের ভিতর থেকে ধরে আনা হয়েছে। ওইগুলো আর আমি নাই বললাম, কিরকম নির্যাতন করা হয়েছিল, ঠিক সেই সময়ই তো আবার ফিরে আসছে মনে হচ্ছে, এবং সেটি এখন করছে বিএনপি। কেন ভাই? ওখানে মহিলা জামাত যে ইফতার মাহফিল করছিল, আপনাদের পেটের ভাত কি কেড়ে খাচ্ছিল তারা? আপনাদের মাথার উপরে চড়ে বসেছিল তারা? কেন একটি রাজনৈতিক দল তাদের মহিলা শাখার নেতৃত্বে একটা ইফতার মাহফিল করছিল, আপনারা কেন এইভাবে আপনারা কেন দল ধরে গেলেন সেখানে হামলা করতে? মজার ব্যাপার হচ্ছে, এই হামলার পরে তারা দাবি করছে যে তাদের একজন কৃষক দলের একজন নেতা তিনি মারা গেছেন। তারা বলছে জামাত শিবিরের লোকজন তাকে পিটিয়ে আহত করে, তারপরে তিনি যখন ঢাকায় আসেন তিনি নিহত হন বা মারা যান, এবং তারা এই ব্যাপারে সংবাদ সম্মেলন করছে। যদি তিনি মারা যেয়ে থাকেন সত্যিই জামাত শিবিরের হামলায়, তাহলে এর জন্য প্রতিটা হত্যাই, প্রতিটা মৃত্যুই আমাদের কাছে সমানভাবে দুঃখজনক। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং নিন্দা জানাই, কিন্তু তার ভিতরে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সেই ব্যক্তি যে এইভাবে দল ধরে যে লাঠিসোঁটা নিয়ে হামলা করতে রেখে নিয়ে গেছে। তিনি পরিকল্পিতভাবে হয়তো ওই কৃষক দলের ওই নেতার সাথে, যে নেতা তাকে ডেকে নিয়ে গেছে, তার কোনো মনোমালিন্য ছিল, এই মনোমালিন্য থাকার কারণে কৌশলে তাকে উল্টা আঘাত করা হয়েছে। ওই আঘাতের কারণে তিনি মারা গেছেন। ওখানের স্থানীয় লোকজন এই দাবিটা করছে, কারণ বিএনপির কিন্তু এই ধরনের অভ্যাস আছে। তারা নিজেরা যখন আকাম কুকাম করছে চারিদিকে তো দেখছেন, মিডিয়াগুলো তো কোনো ক্লু পাচ্ছে না, সমস্ত মিডিয়াগুলো তো বিএনপির পক্ষ হয়ে বসে আছে, তারা বাঁশি বাজাচ্ছে, ওদিকে রোম পুড়ছে আর এদিকে নীরব বাঁশি বাজাচ্ছে। এখন মিডিয়ার হাতে তো জামাতের বিরুদ্ধে, জামাতকে ঘায়েল করার কোনো অস্ত্র তুলে দিতে হবে, এইটা তারা তুলে দিছে। আপনি যখন এই অভিযোগটা জামাতের উপরে দিলেন, এর আগে কি আপনার ভাবার দরকার ছিল না? এই মাত্র 2 দিন আগে চুয়াডাঙ্গাতে কি করেছেন? আপন 2 ভাইকে পিটিয়ে হত্যা করেছেন। এক ভাই সাথে সাথে মারা গেছে, হাফিজুর, আর মফিজুর, সে কিন্তু হাফেজ, একটা বাঁকা ইউনিয়নের আমির, 10 দিন পরে সেও নিহত হয়েছে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে আপনারা শেরপুরে জামাতের শ্রীবর্দী উপজেলার আমির ছিলেন নুরুজ্জামান, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, একের পর এক এই কাজগুলো আপনারা করছেন। তো জামাত ইসলাম আর কত মায়ের খাবে? এখন মায়ের খেতে খেতে মানুষের যখন পিঠ বেড়ায় ঠেকে যায়, দেয়ালে ঠেকে যায়, সে তো তার জীবন রক্ষার্থে তখন তো সে প্রতিরোধ করতে চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। নাকি আপনারা চান যে আপনারা যে শুধু পিটাবেন আর তারা পিঠটা আগায় দেবে যে আরো মারো আরো মারো, এরকম বিষয়টি এরকম? তো এখানে স্থানীয় লোকজন যেটি বলছে, তারা বিএনপির লোকজন, তারাই নিজেরা নিজেদের উপরে শত্রুতাই ছিল, পূর্ব শত্রুতার জের ধরে তারা ওনার উপরে হামলা করেছে। আবার কেউ কেউ বলছে যে ওনার হঠাৎ করে উনি ব্রেন স্ট্রোক করেন, ওইখানে যাওয়ার পর উনিও কিন্তু ওই হামলা করতে গিয়েছিলেন, উনি নিজেও একজন হামলাকারী, তো অসুস্থ হয়ে পড়েন, পরে ঢাকাতে আনার পরে তিনি মারা যান। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, এ ধরনের খবর বের হয়েছে। এখন এই যে তারা যে একজনের দোষ আর একজনের উপরে দিতে অভ্যস্ত, এর বাস্তব উদাহরণ এবার আমরা আসুন ঢাকা 8 আসনে চলে আসি। মির্জা আব্বাস ভাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, প্রচন্ড রোজা থেকে স্ট্রেস নিয়ে, তিনি তার কাজের চাপও বেড়ে গেছে। এমত অবস্থায় তিনি হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে তিনি অসুস্থ বোধ করেছেন, মাথায় ব্যথা অনুভব করেছেন, পরে তার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটি তার সন্তান বলেছে, দেখুন তার সন্তানের মুখে শুনুন। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথার খুব জোরে ব্যথা করে ওঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ সেরে আমরা সবাই বাবাকে ধরি, ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচন্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর কি। এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা একটা টাইমে ওনার পেইনটা বাড়তে থাকে, তখন হাসপাতালে নিয়ে যায় এবং উনি কাউকেই দায়ী করে নাই। উনি বলছে এটা বয়সের ব্যাপার। কত সুন্দর কথা। খুব সম্ভবত ওনার নাম ইমরান আব্বাস, আমার ভুলও হইতে পারে। যাই হোক, জুনিয়র আব্বাস, এই জুনিয়র আব্বাসকে যদি নির্বাচনে দাঁড় করাই দিত না ভাই, আমার মনে হয় অনেক ভালো হইতো। আমি জানি না বিএনপি থেকে কেন এরকম ইয়াং নেতাদের ছেলেদেরকে রাজনীতিতে নিয়ে আসতেছে না, বুঝলাম না। জুনিয়র আব্বাসকে যদি দাঁড় করাই দিত, তাহলে কিন্তু এই পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি এত কথা বলার সুযোগ পাইতো না। কারণ ওই জুনিয়র আব্বাসের মুখের কথা শুনে আমি বুঝা ফেলাইছি ভাই, বুদ্ধিমান, অনেক বুদ্ধি মাথায় রাখে,
ছোট্ট কথার মধ্যে বুঝাই দিছে, কোনো বিতর্ক না, সবাই কাছে দোয়া চাইছে, আমরা দোয়া করব। আসেন আমরা সংসদের দিকে যাই। সংসদের দ্বিতীয় আসন আজকে হয়ে গেছে অলরেডি, কি কি ঘটছে আপনারা সবাই জানেন। তবে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু আজকে খুব কঠিন কিছু কথা বলছে। কঠিন কথার মধ্যে একটা হইল, আবেগ দিয়া এইসব রাষ্ট্র চলে না, আইন কানুন দিয়া চলে। উনি আবার সেই সংবিধানকে সামনে নিয়ে আসছে। সংবিধান দিয়েই দেশ চলে, আইন দিয়া দেশ চলে, কানুন দিয়া দেশ চলে, আবেগ দিয়া দেশ চলে না। কোনো আবেগের স্থান নাই ওনার কাছে। আবার উনি এর আগেও কিন্তু একবার বলছিলেন, এই যে জুলাই সনদকে নিয়ে খায় না মাথায় দেয় না কি জানি বলছিল, যে এইটা কি কোন লিঙ্গ খায় না মাথায় দেয়, এটাও বলছে উনি, অথবা বিএনপির কোনো নেতা বলছে যেটা খায় না মাথায় দেয়। আর উনি বলছিল এটা লিঙ্গ কি, মানে স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ না হিজড়া। আজকেও কিন্তু সংসদে ওইটা বলতে গিয়া থাইমা গেছে, কারণ সংসদ ভবন তো পবিত্র জায়গা, ওইখানে এসব কথা বলা যায় না, বাইরে হইলে হয়তো বলতো। কিন্তু উনি লিঙ্গ খুঁজা পাইতেছে না জুলাই সনদের, এই গণভোটের না ভোটের লিঙ্গ খুঁজা পাইতেছে না। আর ওনার আরেকটা প্রশ্ন কঠিন, সেটাও কঠিন। ভাই ওইটা শুই না কষ্ট পাইছি। আমি জানি না আপনাদের মধ্যে এই কষ্টটা আসবে কিনা, আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাইছি। উনি বলছে এই যে প্রায় 70% মানুষ ভোট দিছে, এটা বুঝা দিছে কি না বুঝা দিছে। ওনার প্রশ্ন অনেকেই বুঝেই নাই, না বুঝাই নাকি ভোট দিছে। মানুষকে এত বেকুব ভাবলে হয়? উনি আরো প্রশ্ন তুলছে, ওর মধ্যে 4টা ভাগ ছিল, ক খ ঘ, এগুলা মানুষ বুঝে নাই। আচ্ছা ভাই, যদি নাই বুঝা থাকে নির্বাচনের আগে বলতেন যে এটা তো মানুষ বুঝবে না, এই নির্বাচন দিয়া লাভ নাই, এখন বললে হবে, এখন বললে তো হবে না। আর উনি কথায় কথায় কিন্তু সংবিধানের কথা বলে। আর আমার না ভাইসা উঠে, আমার চোখের সামনে ভাইসা উঠে আপার চেহারা। আপা কিন্তু একই কথা বলতো, সংবিধান সংবিধান, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের ভিতরে থাইকাই সব কিছু করতে হবে। 5ই আগস্টের ওই 36 দিন যা কিছু হয়েছে ওইটাই সংবিধানের ভিতর দিয়ে হয়েছে। আর কিছুদিন পর এই কথাই বলা হবে, যা কিছু হয়েছে সংবিধানের ভিতর দিয়া। কিন্তু কথা হয়েছে, আসলে কি এটা সংবিধানের বাইরে কোনো দাবি বা আইন কানুনের বাইরে যায় কোনো দাবি জানাচ্ছে? না, একদম না ভাই। এই গণভোট আইন কানুনের ভিতরেই, এই সংবিধানের ভিতরেই আছে। তো এই সংবিধানের ভিতরেই, এই সংবিধানেই লেখা আছে মহামান্য রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ দিবে সেগুলো সবই আইন। মহামান্য রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করবে সেগুলাই আইন। উনি যে একসঙ্গে 2টা ভোট দিছে না, ভোট না ভোট আর ওই সংসদীয় ভোট, এইটাই আইন। উনি যে লেখছে, উনি যে আদেশ করছে, এইটাই আইন, এইটাই আছে সংবিধানের লেখা। আমার কথা ভুল হইলে কেউ চ্যালেঞ্জ করতে পারেন। আমি কিন্তু কোনো বানায় টানায় কথা বলতেছি না। আর সংবিধান এমন কিছু না যেটা কেউ পড়তে পারবে না। আজকাল তো ভাই পড়তে হয় না, গুগলে যা সার্চ করেন পাওয়া যাবেন, জেমিনির জিজ্ঞাসা করেন পাওয়া যাবেন, এআই এর কাছে জিজ্ঞাসা করেন পাওয়া যাবেন, টোটাল ডিটেলস আপনি পাওয়া যাবেন। ওই সংবিধানের মধ্যেই আছে মাননীয় রাষ্ট্রপতি যা অধ্যাদেশ জারি করবে সবগুলাই আইন। এই যে ভোট না ভোট এবং সংসদীয় ভোটের জন্য যে অধ্যাদেশ জারি করছে সেইটাই আইন হয়ে গেছে ওই সংবিধান অনুযায়ী। কেউ যদি ভুল প্রমাণ করতে পারেন সামনে এসে কইরা দেখান। এখন দেখেন সালাউদ্দিন সাহেব বারবার দেখায় ওই আদালতের দিকে, দেখায় আঙ্গুল ইশারা করে। আইনের ব্যাপার এটা, আইন কি বলে আমরাও দেখবো নি, আইন কি বলে। আইন কি বলবে? রাষ্ট্রপতির ওই অধ্যাদেশগুলা বেআইনি কাজ ছিল, তাইলে তো ভাই পুরা নির্বাচনটাই বেআইনি হয়ে যায়, বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যায়, তাই না ভাই? অনেকে বলতে শোনেন না যে এখনো তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে এমন কমেন্ট কিন্তু করে, কারণ কি? ওই সংবিধান। আজকে নাহিদ ইসলাম দাবি করছে যে সংবিধানের মধ্যে তো আছে বঙ্গবন্ধুর ছবি পিছনে থাকতে হবে, দেওয়ালে টাঙ্গায় রাখতে হবে, সরকারি অফিসে, এম্বাসিতে এবং পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তাদের অফিসে টাঙ্গায় রাখতে হবে কার ছবি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ওইটাই সংবিধানে আছে, তাহলে সেটা কেন রাখতেছেন না? সংবিধান মানি আবার মানি না, এইটুক মানুম না, ওই যে গোলাম পারওয়ার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।